নমস্কার। গল্প-স্বল্পর আসরে আপনাদের সব্বাইকে স্বাগত। আজ আমি আপনাদের রমাপদ চৌধুরী লেখা একটি গল্প পাঠ করে শোনাব। গল্পের নাম আপ ট্রেন। আমি স্টেশনের রাস্তা চিনতাম না। এই ছোট্ট শহরটার রাস্তাগুলো সবই আঁকাবাঁকা। অলিগলি ঘুরে এই অন্ধকারে পথ খুঁজে খুঁজে স্টেশন পৌঁছতে পারবো কিনা আমার ভয় ছিল। ভদ্রলোক বললেন, বসো বসো, তুমি তো ইয়াং মানহি। রাত করে বাড়ি ফিরলেও তোমাকে তার জবাবদিহি দিতে হবে না। আমি অস্বস্তির হাসি হেসে বললাম, না, সেজন্যে নয়। আসলে এই ট্রেনটাও যদি ফেল করি। আমার বুকের মধ্যে তখনও ভয় ভয় করছে, কারণ আমি অনেকগুলো ট্রেন ফেল করেছি। এ ট্রেন আমাকে ধরতে হবেই, এবং আমি একটু একটু আশা পেয়েছি বলে আমার আরো ভয় করছিল। আমি প্রায় তোষামোদের ঢঙে ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলাম। ওকে বেশ খুশি খুশি লাগছিল। আমার ব্যবহার, আমার আচার আচরণ, আমার কথাবার্তা যাতে একটুও বেফাঁস হয়ে না যায়, সেই জন্য আমি ভিতরে ভিতরে সেগুলোকে দুমড়ে মুচড়ে ঢালা এবং পালিশ করে খুব সচেতন যত্নে তার সামনে একে একে মেলে ধরছিলাম। উনি আরো খুশি হয়ে উঠছিলেন। আমি উসখুস করছি দেখে উনি বললেন, আরে বসো বসো, আমি তোমাকে মোড় পর্যন্ত পৌঁছে দেব, তারপর রিক্সা নিয়ে টুং টুং করে চলে যাবে। লাস্ট ট্রেন এখন অনেক দেরি। তোমার এখন কতই বা বয়স? আমি বলতে পারলাম না আমি এখন রোজ দাড়ি কামাই। একদিন না কামালে আয়নায় দুটো গাল যেন দুখানা কাটা ধানের মাঠ হয়ে যায়। আমার এই যুবক বয়সটার মতোই। উনি গল্পে মশগুল হয়ে গিয়েছিলেন। ওর ছেলেবেলার কথা, ওর গুণাপনার কথা, ওর সাফল্যের কথা। আমি ভান করছিলাম যেন কত আগ্রহ নিয়ে শুনছি, কিন্তু ওর অতীত সম্পর্কে আমার কৌতূহলই ছিল না। আমি শুনতে চাইছিলাম শুধু আমার ভবিষ্যতের কথা, অর্থাৎ যে ভবিষ্যৎ আমার বর্তমান গড়ে দেবে। আমি তাই অধৈর্য হয়ে বললাম, চিঠিটা লিখে দেবেন বললেন। উনি উদার হাস্য করে বললেন, দেব দেব, তুমি এত অধৈর্য হচ্ছ কেন? আরে বাপু, মুখার্জি আমার কথা ফেলতে পারবে না। ও যে আবার আমার কাছে বাঁধা আছে। এইসব বাঁধাবাঁধি আছে বলেই তো এই পৃথিবীটা আমার একটুও পছন্দ নয়। আর সেই জন্যেই তো একটার পর একটা ট্রেন চলে গেছে, আমি ধরতে পারিনি। আর তখন রাগে জ্বলতে জ্বলতে ভেবেছি মেরুদণ্ড সোজা করে আমি দাঁড়াবো, আর একটার পর একটা ওইসব বাঁধাবাঁধির যত কূটগ্রন্থি খুলে ফেলবো, ছিঁড়ে ফেলবো। কিন্তু তারপর কেমনভাবে যেন এই ভদ্রলোকের কাছে এসে পৌঁছেছি, আর একটুও লজ্জা করছে না এখন আমার মেরুদণ্ড বিনয়ে কিংবা তোষামোদে এতখানি বেঁকে গেছে বলে। উনি আমাকে চেয়ারে বসতে দিয়েছেন, এবং ওর অমূল্য জীবনের কথা শোনার আগ্রহ দেখাতে গিয়ে আমি কেমন ঝুঁকে পড়েছি। খেয়ালই নেই যে মেরুদণ্ডটা বেঁকে গেছে। আরে, ওসব ভাবলে চলে না। একজন বিজ্ঞ মানুষ উপদেশ দিয়েছিলেন, বলেছিলেন, সে হোমোস্যাপিয়েন প্রথম মানুষটার কথা ভাবো। সে তো দু পায়ে ভর দিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিল সাফল্যকে গাছ থেকে পেড়ে নেবে বলে। পারেনি। আমরা তো সভ্য মানুষ, তাই কুড়িয়ে নিই। ওসব বড় বড় কথা আমার একটুও ভালো লাগে না। আমি কুড়িয়ে নিতে পারলেও এখন ধন্য হয়ে যায়। আমি তাই হাসি হাসি মুখ করে বললাম,
চিঠিটা লিখতে আপনার তো সময় লাগবে। ঠিক আছে, দিচ্ছি লিখে। তিনি হাসতে হাসতে উঠলেন। কাগজ আর কলম নিয়ে এলেন। তারপর মৃদু হেসে বললেন, ইয়াং মানে ইমপেশেন্ট। তোমাদের একটুও ধৈর্য নেই। কিন্তু সাকসেসের গড়ার কথায় জানবে পেশেন্স। খসখস করে উনি চিঠিটা লিখে দিলেন। ভাঁজ করে একটা খাম এনে তার ভেতর চিঠিটা পুরে ঠিকানা লিখে দিলেন। আর চিঠিটা হাতে পেয়ে আমি বললাম, এখন না উঠলে আমি হয়তো আর ট্রেন পাবো না। ভদ্রলোক বললেন, চলো চলো, তোমাকে মোড় পর্যন্ত পৌঁছে দেব। ওখানে একটা রিক্সা নেবে, তাহলেই। আমি বাধা দিয়ে বললাম, না না, আপনাকে যেতে হবে না। বলে আমি খুব ভক্তি ভরে ওকে একটা প্রণাম করলাম, যদিও তার মধ্যে সত্যি সত্যি কোনো শ্রদ্ধা ছিল না। দেখো, নিজেই যেতে পারবে তো? উনি আবার জিজ্ঞাসা করলেন। আমি ঘাড় নেড়ে জানালাম, পারবো। তারপর ওর কাছ থেকে বিদায় নিয়ে ওর বাড়ির দরজা পার হয়ে গলিটায় নেমে পড়লাম, একেবারে অন্ধকারের মধ্যে। আর তখনই বুঝতে পারলাম রাত অনেক হয়ে গেছে। চতুর্দিকে ঝিমোনো অন্ধকার, অনেক দূরে দূরে ধুলো ঢাকা কম পাওয়ারের বাল্বের হলদে আলোয় অন্ধকারটা আরো কুৎসিত লাগছিল। আমি একা একা হেঁটে এলাম। পিছনে কার পায়ের শব্দ ফিরে দেখতে ইচ্ছা কিংবা সাহস হলো না। আমি খুব দ্রুত পায়ে হাঁটছিলাম, কারণ আমাকে লাস্ট ট্রেন যে কোনো উপায়ে ধরতে হবেই। গলির মোড়ে পৌঁছে এক সারি রিকশা পরস্পরের ঘাড়ে মাথা রেখে ঘুমে ঢুলছে দেখতে পেলাম। তখন আমার কেবলই মনে হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। তার প্রথম রিকশাটাতেই বসে রিকশাওয়ালাকে ঠেলে তুললাম। বললাম, স্টেশন। রিকশাওয়ালাটা খুব ধীরে সুস্থে উঠে দাঁড়ালো। আমার ব্যস্ততায় একটুও বিচলিত হলো না। সে বেশ মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়ালো। তারপর রিকশার হাতল দুটো তুলে নিয়ে ছুটতে শুরু করলো। রাস্তায় দু একটা লোক চলছিল, কিন্তু তাদের দেখে মনে হলো না তারা কেউ ট্রেনের খোঁজ রাখে। তাই শেষ অবধি ছুটন্ত রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলাম, লাস্ট ট্রেন কি চলে গেছে? লোকটা নিঃশব্দের মধ্যে ঠুং 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 শব্দ করে দৌড়তে দৌড়তে কি যেন বললে। বোধহয় বললে, কেয়া জানে, অর্থাৎ জানে না। আমার পা দুটো ভয়ে ভাবনায় কিংবা উৎকণ্ঠায় রিকশার চেয়েও দ্রুত ছুটে চলেছে। মনে মনে রিকশাওয়ালাকে গালাগাল দিচ্ছি, কিন্তু মুখে বেশ মলায়ন করেই বললাম, জেরা জলদি। একবার কোথাও সম্বোধন কিংবা অব্যয় হিসাবে ভাই শব্দটা উচ্চারণ করলাম। ঠুং 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 করে রিকশাটা দৌড়চ্ছে। হঠাৎ হঠাৎ বাঁক নিচ্ছে বাঁয়ে কিংবা ডাইনে। দ্রুত ছুটে চলেছে আঁকামাকা গলি পার হয়ে, অন্ধকারের মধ্যে দিয়ে সুড়ঙ্গ কেটে কেটে। তারপর এক সময় মনে হলো রাস্তাটা অনেকখানি চওড়া হয়ে গেছে এবং সব গলিপথ পার হয়ে সোটান এবং সোজা একেবারে স্টেশনের দিকে চলে গেছে। কারণ আমি দূর থেকে এবং এখনো অন্ধকারের মধ্যে বসে স্টেশনের কাছটায় ঝলমলে আলো দেখতে পেলাম, যেন অন্ধকারের আকাশ থেকে কেউ একটা বিশাল আলোকপুঞ্জ অন্ধকারের পৃথিবীতে সুতো ঝুলিয়ে নামিয়ে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে অস্ফুটে বলে উঠলাম, ওই তো স্টেশন। আসলে আমি হয়তো বলতে চাইছিলাম, ওই তো আলো দেখতে পাচ্ছি। রাস্তার দুপাশে জমাট কালো কালির গাছগাছালি যেন তুলিতে করে কেউ অন্ধকারের পটে ওই গাছগুলোতে আরো এক ফোঁচ করে কালি বুলিয়েছে এবং দেখতে দেখতে
চালাঘরের দোকানগুলো লণ্ঠন হাতে ছুটে এগিয়ে আসতে লাগলো। আর দূরে এসে স্টেশনের গা ঘেঁষে দাঁড়ানো গির্জাটা সিলুট ছবির মতো একটা মেরুদণ্ড সোজা করে মানুষ হয়ে আকাশের দিকে তর্জনী তুলে কি যেন দেখাচ্ছে। আমি সেদিকে ভ্রুক্ষেপ করলাম না। আমার এখন আকাশের দিকে তাকানোর সময় নেই, এবং গির্জার চূড়াটা তর্জনী দেখে কি দেখাতে চাইছে আমার জানার আগ্রহ নেই। আমি এসে পড়েছি চতুর্দিক থেকে, এবং আমার পিছন থেকে আরও কয়েকটা রিক্সা, পায়ে হাঁটা মানুষ এবং একখানা লোক বোঝাই বাস হর্ন দিতে দিতে আমাকে পার হয়ে গেল। রক্ষে রক্ষে বলে আমি নেমে পড়লাম। বাকি এটুকু পথ আমি হয়তো রিক্সার চেয়েও দ্রুত যেতে পারবো। রিক্সাওয়ালাকে পয়সা দিতে দিতে এপাশে ওপাশে অকারণেই তাকালাম। আর তখনই গির্জাটা দিকে আমার চোখ পড়ল। বাহ, এদিক থেকে তো গির্জাটা পরিষ্কার দেখা যাচ্ছে। স্টেশনের আলো পড়ে তার অগুন্তি বড় বড় কাঁচের জানালাগুলোও, এমনকি বড় ঘড়িটাও। আর তখনই চোখ পড়ল আমার কাছ থেকে একটু দূরে দাঁড়ানো সেই সাদাসিধে পোশাকে নরম আর স্নিগ্ধ চেহারার মেয়েটির দিকে। বড় বড় চোখ মেলে সে গির্জাটার দিকে তাকিয়েছিল। আমার মনে হলো সে ঘড়িটার দিকে। ও অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে দেখে এবং মেয়েটিকে একটু গ্রাম্য মনে হচ্ছিল বলে আমি ভাবলাম ওই বড় ঘড়িটার ডায়ালে সংখ্যাগুলো রোমান সংখ্যায় আছে বলে মেয়েটি মনে মনে হিসেব করছে, কিন্তু কটা বেজেছে বুঝতে পারছে না। আমার পকেটে এখন চিঠিটা আছে, তাই আমার কেমন আত্মবিশ্বাস ফিরে আসছিল। আমি একটু কৃপা দেখানোর জন্যে কিংবা কৌতুক করে তার কাছ ঘেঁষে যাবার সময় বললাম, 9:30 বেজে গেছে। মেয়েটি বোধহয় আমার কথা বুঝতে পারল না, এমনই তন্ময় হয়েছিল। চমকে ফিরে তাকিয়ে শুধু বললে, কি সুন্দর, কি সুন্দর। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। তাহলে কি ও ঘড়ি দেখছে না? ওর চোখ লক্ষ্য করে আমি গির্জার দিকে ফিরে তাকালাম। স্টেশনের আলো যেটুকু দেখা যাচ্ছিল সেদিকে। মেয়েটা বলে উঠল, যিশু, তাই না? আমি বুঝতে পারলাম ট্রেন ধরার ব্যস্ততায় আমি শুধু ঘড়িটা দেখেছি, যিশুর মূর্তিটা আমার চোখেই পড়েনি। মেয়েটির কোনো ব্যস্ততা নেই, ও তার ক্রুশবিদ্ধ যিশুর দিকে তাকিয়ে আছে। আমার খুব হাসি পেল। ওকে ছেড়ে আমি দৌড়তে দৌড়তে স্টেশনের দিকে চলে এলাম। আমাকে ট্রেন ধরতে হবে। আমি অনেকগুলো ট্রেন ফেল করেছি, এই ট্রেনটা আমাকে ধরতেই হবে। ট্রেন ধরার জন্য সবাই তখন দৌড়চ্ছে। তাদের পিছনে পিছনে কখনো একে ওকে কনুয়ে ধাক্কা দিয়ে আমি সিঁড়িগুলো 2-3 ধাপ লাফিয়ে লাফিয়ে প্ল্যাটফর্মে ঢুকলাম। ছুটতে ছুটতে খাঁচাটার সামনে এগিয়ে গেলাম। হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম, লাস্ট ট্রেন কি চলে গেছে? সরু সরু পিতলের গোড়ার দেওয়া ছোট্ট খাঁচাটার ওপাশে একজন বসেছিল। আমার মনে হচ্ছিল ওই লোকটাই খাঁচার মধ্যে আবদ্ধ হয়ে আছে। আবার লোকটা হয়তো ভাবছিল সে মুক্ত এবং স্বাধীন, আমরাই খাঁচার মধ্যে আটকে আছি। পালাবার জন্য পাখা ঝটপট করছি। ওর ওপাশ থেকে দেখলে তাই তো মনে হবার কথা, অন্তত আমাদের ব্যস্ততা দেখলে। আমি একেবারে খাঁচাটার সামনে এগিয়ে গেলাম। একজন কে যেন একটা বিচ্ছিরি কটূক্তি অনুচ্চারিত রাখল। একজন আমাকে একটা ধাক্কা দিল। আমি ভ্রুক্ষেপ করলাম না। আমার বাঁ দিক থেকে আর ডান দিক থেকে অনবরত একটা হাত খাঁচার দরজায় এগিয়ে যাচ্ছিল। ওপাশে লোকটির বাঁ হাত একবার আর ডান হাত একবার নির্দিষ্ট ছন্দে ওপরে উঠছিল আর নিচে নেমে আসছিল।
যেন একটা শিউলি গাছ থেকে বাঁ হাত বাড়িয়ে একবার বাঁ দিক থেকে আর ডান হাত বাড়িয়ে একবার ডান দিক থেকে ফুল পেড়ে আনছে লোকটা। আমি আবার বললাম, লাস্ট ট্রেন কি চলে গেছে? আমার বাঁ পাঁজর ঘেঁষে এগিয়ে যাওয়া হাতের মানুষটা ভাবল আমি তাকেই প্রশ্ন করেছি। সে মুঠোয় ভরা পয়সাগুলো খাঁচার মুখে নামিয়ে রেখে বললে, টিকিটবাবুকে জিজ্ঞেস করুন না। টিকিটবাবু বোধহয় তার কথাটা শুনতে পেলেন, কিন্তু মাথা তুললেন না। নিঃশব্দে পয়সাগুলো খাঁচার মুখ থেকে টেনে নিয়ে শব্দ করে দেরাজে ফেললেন। তারপর তার ডান হাতটা শিউলি গাছের শাখার দিকে তুলে দিলেন এবং বেশ বিজ্ঞের মতো বললেন, আমার এই পাশে লাস্ট ট্রেন বলে কিছু নেই। আমি মনে মনে বললাম, কিন্তু আমার আছে। শেষ বিকেলের আলোয় আমি আর ঝুমঝুমে একদিন মুখোমুখি হয়ে অনির্জন মাঠে নির্জনতম ঘাসের প্রান্তটিতে বসেছিলাম। আর তখন ঝুমঝুমি হঠাৎ বলে উঠেছিল, আরে দেখি দেখি একটা পাকা চুল, বলে দুটো সরু নরম আঙ্গুলে আমার চুলটা তুলে দেখিয়েছিল আর কৌতুকে খিলখিল করে হেসে উঠেছিল। আর আমিও হেসেছিলাম তার সঙ্গে, কিন্তু আমার ভেতরটা কেমন যেন করে উঠেছিল। আমি তাই টিকিটবাবুর দার্শনিকতায় রেগে গিয়ে টাকা এগিয়ে দিলাম। বললাম, দিন দিন, আমাকেও একখানা দিন। আর সেখানা হাতে পেয়েই আমি যখন ভিড় ঠেলে চলে আসছি, তখন কে যেন ভিড় ঠেলে এগিয়ে গিয়েছিলাম বলে কটুকাটব্য করল। আমি কান দিলাম না, কারণ এর আগে আমি অনেকবার লাইনের পেছনে দাঁড়িয়েছি। মনে মনে ভেবেছি আমার পালাও আসবে, কিন্তু আসেনি। সবাই তখন ছুটছে, তাই টিকিট পেয়েই আমিও লম্বা প্ল্যাটফর্ম ধরে ছুটতে লাগলাম, যেখানে ট্রেন এসে দাঁড়াবে সেই দিকে। আর তক্ষুনি ঘন্টি বাজতে শুরু করলো, পাগলা ঘন্টির মতো আওয়াজ। স্টেশনের সে খালাসিটা ঝুলন্ত এবং পুরুষ্ট লোহার টুকরোয় হাতুড়ি ঠুকছিল, কিন্তু পাগলা ঘন্টি বেজে উঠল আমার বুকের মধ্যেই। ওই তো ট্রেন আসছে, আমি দেখতে পেলাম। সবুজ আলোটা জ্বলে উঠেছে এবং নির্নিমেষ তাকিয়ে আছে। ট্রেন আসছে, ট্রেন আসছে, কিন্তু প্ল্যাটফর্মে এত লোক, আমি জায়গা পাবো তো? উদ্বেগে উৎকণ্ঠায় আমার বুক দুরু দুরু করে উঠল। আমি তো জানি ট্রেন এসে দাঁড়াবার পর কেউ ধীরে সুস্থে উঠতে চায় না। কেউ কেউ চলন্ত ট্রেনেই লাফিয়ে উঠে পড়ে। তারপর ট্রেন যখন দাঁড়ায়, সে কি কুৎসিত ঠেলাঠেলি, কি অভব্য আচরণ! আমাকেও তো ওইভাবে ট্রেন ধরতে হবে। ট্রেন এখনো থামেনি, কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে। আমার সামনে কোন কম্পার্টমেন্ট পড়বে আমি জানি না, কিন্তু তখনই প্ল্যাটফর্মে সে কি হুড়োহুড়ি চিৎকার হট্টগোল। সবাই দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ছুটোছুটি করছে, কারণ যে ট্রেনখানা এলো সেটা এমনিতেই প্রায় ভর্তি। এরই মধ্যে একটা চাষাভুষো টাইপের মানুষ, খালি পা, কাঁধে লাঠির ডগায় গোল করে পাকানো একটা নিঃস্ব বস্তা দড়ি দিয়ে বাঁধা, সে এদিক ওদিক ছুটছে আর উদ্ভ্রান্তের মতো বলছে, আমাকেও যেতে হবে, হুঁশ নাই, হুঁশ নাই। সে বারবার ধাক্কা খেতে খেতে ওই একটা কথায় আউড়ে যাচ্ছিল, হুঁশ নাই, হুঁশ নাই। ওই ভিড়ের মধ্যে দু একজন তার কাণ্ড দেখে হেসে ফেলল এবং আমিও হেসে ফেলে ধাক্কাধাক্কি করে ট্রেনে উঠে পড়লাম। আর তখন ভাবতে চেষ্টা করলাম, লোকটার প্রশ্ন কাকে করেছিল, নিজেকে, না এই ভিড়ের মানুষগুলোকে, নাকি সেই গির্জাটা তর্জনী তুলে যাকে দেখাচ্ছিল তাকে। কিন্তু এসব ভাবনার আর অবকাশ নেই। যারা উঠেছে তাদের মধ্যেও মাত্র দু চারজন ঝটপট গিয়ে খালি সিটগুলোয় বসে পড়েছে। লোকাল ট্রেনের কম্পার্টমেন্ট মাঝখানের প্যাসেজটায় আমাদের মাথার উপর সারি সারি ফাঁস ঝুলছে, ফাঁসির দড়ির মতোই।
আমরা হাতল ভেবে সেগুলো ধরে ঝুলতে লাগলাম। আমরা সকলেই দরজার সামনে জায়গাটুকুতে দাঁড়িয়ে আছি, প্রায় লেচেপটা হয়ে যাবার জোগাড়। তার উপরে প্রচণ্ড গরম ভাবসানি, ঘামের গন্ধ, চালচালানিদের নোংরা জামা কাপড়, বস্তা, গা দুলুনি, সব মিলেমিশে সে এক অসহ্য অবস্থা। ভিড়ের মধ্যে একজন বেশ শীর্ণ কিন্তু দীর্ঘ চেহারার বুড়ো দাঁড়িয়েছিল। দু চারটে ভ্রু সাদা, চোখে নিকেলের চশমা, তার মুখে কেমন নীতিবাদের কাঠিন্য, কাঁধে পরিপাটি চাদর। প্রায় আমারই বয়সী পাশে ছেলেটি বুড়োর গায়ে আচমকা ঢুলে পড়তেই বুড়ো রূঢ় স্বরে বললে, এইটুকুর জন্যে দাঁড়াতেও তোমার কষ্ট হে? আর এই বয়সে আমি কত মাইল হাঁটি জানো? কে একজন আড়াল থেকে ঠাট্টা করল, হেঁটে হেঁটে কোথায় গেছেন দাদু? কোথাও গিয়ে পৌঁছেছেন তো, নাকি পার্কের চারপাশে চক্কর দিয়েছেন? বুড়ো রেগে গিয়ে বললে, হাঁটাটাই বড় কথা, পৌঁছানো নয়। এইভাবে সারাটা পথ যেতে হবে ভাবতেও আমার খারাপ লাগছিল। মনে হচ্ছিল আমার দুখানা পা আমার শরীরের ভার এতক্ষণ ধরে বয়ে নিয়ে যেতে পারবে না। এই দুর্গন্ধ আর পচা গরমে আমি ভিতরে ভিতরে ক্ষিপ্ত হয়ে উঠছিলাম। আমি একজনের পা মারিয়ে দিলাম। সে রেগে উঠতে বললাম, আরে মশাই, এ ভিড়ের মধ্যে এরকম হয়েই থাকে। আরেকজন আমার পা মারিয়ে দিল। আমি তাকে একটা ক্ষুদ্র ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। একজনের কোনোই আমার নাকে লাগছিল, আমার কোনোই আরেকজনের নাকে। কিছুক্ষণের মধ্যেই আমরা পরস্পরের শত্রু হয়ে গেলাম। আমরা প্রত্যেকে প্রাপ্যের চেয়ে একটু বেশি জায়গা নেবার চেষ্টা করছিলাম। একজন বৃদ্ধ অসহায়ের মতো দাঁড়িয়েছিল। আমরা পরস্পরের সঙ্গে যখনই ঝগড়া শুরু করছিলাম, তখনই তিনি সান্ত্বনা দেবার জন্য বলেছিলেন, এইটুকু তো পথ, পরের স্টেশনেই দেখবেন অনেকে নেমে যাবে। কিন্তু এখন আমি যুবক, আমার মনে হচ্ছিল পথ অনেক দীর্ঘ। ওর কথা আলাদা, উনি তো সব পথই প্রায় পার হয়ে চলে এসেছেন। পরের স্টেশনে সত্যি সত্যি অনেক নেমে গেল, আর উঠল মাত্র ২-৪ জন। একজন মশলা মুড়ি, একজন কমলা লেবু। এবার আমরা একটু হাত পা ছড়িয়ে দাঁড়াতে পেরেছি। এখন আর অতখানি অসহ্য লাগছে না। আমি একটু একটু করে সিটগুলোর দিকে এগিয়ে গেলাম। যদি হঠাৎ কেউ উঠে পড়ে, পরের স্টেশনে নেমে যায়, তাহলে সুড়ুত করে যাতে বসে পড়তে পারি, সেই জন্য আমার হাত এবং পা এমন কৌশলে স্থাপন করলাম যাতে এই মোহ ভেদ করে আশেপাশের কেউ সেটা দখল করে নিতে না পারে। যে লোকগুলো দিব্যি বসেছিল তাদের উপর আমার ভীষণ রাগ হচ্ছিল, যেন ওদের এমন আরাম করে বসার কোনো অধিকারই নেই। কারণ আমরা অনেকে দাঁড়িয়ে আছি। অনেকে, আমি অনেকের কথা ভাবছিলাম না, আমি আমার কথা ভাবছিলাম। আমি একজনকে বললাম, ও দাদা, একটু সরে বসুন না। লোকটা একটু সরে বসার ভান করলো, আর আমি সেখানেই কোনো রকমে বসার চেষ্টা করলাম। এমনকি যে লোকটা আমাকে দয়া করে কিংবা ভদ্রতা দেখিয়ে ইঞ্চি তিনেক ছেড়ে দিল, সেই লোকটাকে আমি ক্রমাগত নির্বিকার মুখে চাপ দিতে লাগলাম, যাতে সে আমাকে আরও জায়গা ছেড়ে দেয়, তার নিচের জায়গাটা সংক্ষিপ্ত করে, কিংবা তার পাশের লোকটাকে চাপ দিয়ে। কিন্তু সেই লোকটা এবার বেশ হাসি হাসি মুখে গোপন চাপ সৃষ্টি করে আমাকে আসনচ্যুত করার চেষ্টা করতে লাগলো। তখনই একটা স্টেশনে এসে ট্রেনটা দাঁড়ালো। কেউ কেউ উঠল, আর আমাদের বেঞ্চেরই সিট ছেড়ে একজন। সঙ্গে সঙ্গে আমি বেশ হাত পা ছড়িয়ে আরাম করে বসলাম। আরামের চেয়ে দৃষ্টি ছিল অন্যদিকে, অর্থাৎ একটু জায়গা আছে দেখে
কেউ যেন আবার আমার পাশে বসতে না চায়। আহ, ট্রেন ধরতে পেরেছি, এখন বসতেও পেয়েছি। বসতে পাওয়ার যে কি আনন্দ! আমি কৃতজ্ঞ বোধ করলাম সেই ভদ্রলোকের প্রতি, যার চিঠিখানা আমার পকেটে, এবং হয়তো আমার সিটে বসা লোকটির প্রতি, যে আমাকে একটু বসার জায়গা দিয়েছিল। সে আমার সিট থেকে ঠেলে সরিয়ে দিতে পারেনি বলে তার প্রতি একটু করুণাও হলো, এবং নিজের উপর আত্মবিশ্বাস। আমি আবার বেশ সৌজন্য দেখিয়ে পাশের লোকটিকে জিজ্ঞেস করলাম, কোথায় যাবেন? লোকটা কেমন উদাসীনভাবে উত্তর দিল, কোথাও একটা পৌঁছাতে তো হবেই। বসে থাকতে থাকতে আমি এবার পাখাটা দিকে তাকালাম। পাখাটা অন্যদিকে ঘোরানো আছে, এদিকে একটুও হাওয়া আসছে না। জানালা দিয়ে আসা হাওয়া বাতাস এখান পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না। অথচ কি প্রচণ্ড গরম, সারা শরীর ঘামে জ্যাব করছে। এতক্ষণ আমি শুধু একটু বসতে চেয়েছিলাম, একটা শুধু আসন, একটা সিট। এখন আমার পাখার হাওয়া চাই। তাই সামনের বেঞ্চের লোকটার উপর, যার দিকে পাখাটা ঘোরানো ছিল, তার উপর ঈর্ষা হলো, এবং মনে মনে বলছিলাম, ওই সিটখানা আমার চাই। ওখানে আনন্দ অনেক বেশি, এবং আরাম, এবং সচ্ছলতা, এবং গর্ব। এর মধ্যে এলো ফেরিওয়ালার অত্যাচার। একটার পর একটা আসছি। আবার এলো পায়ে মারানো কলম। ফাউন্টেন পেন তো জানি, লেখার জন্যে পায়ে মারালেও ভাঙবে না, সে আবার কৃতিত্ব নাকি? আমি হেসে সামনের লোকটিকে জিজ্ঞেস করলাম। লোকটি হেসে বললেন, আরে মশাই, মানুষের বেলাও তাই, বাড়তি কিছু থাকলে ইমেজ বাড়ে। এমনকি সে বাড়তি গুণটাও বেশি কদর পায়। আমি ঠিক বুঝতে পারলাম না, ভাবলাম জিজ্ঞেস করি। কিন্তু তখনই দাঁড়িয়ে থাকা লোকদের মধ্যে একজন আমার সামনের লোকটিকে উদ্দেশ্য করে বললে, চড়চড় করে উঠছে যে মিত্তি, সব খবর পাচ্ছি। ওঠো ভাই, নাগরদোলায় ওঠো, আমরা ঘানি ঘুরিয়েই কাটালাম। আমার মনে হলো কথাটার মধ্যে যেন একটা খোঁচা ছিল। কথাটা আমার একটুও ভালো লাগলো না, কারণ সেই বিজ্ঞ লোকটি একদিন বলেছিলেন, নাগরদোলায় উঠলেই দেখবে তরতর করে উপরে উঠে যাবে। কিন্তু দুঃখ কি জানো, সেখানেই থেমে থাকে না, তরতর করে নেমেও আসে। আমি তার কথা একটুও বিশ্বাস করিনি। কিন্তু তখনই আমার ঝুমঝুমির কথা মনে পড়ে গেল, যে আমাকে উপরে ওঠার কথা বলেছিল। ঝুমঝুমির সেই সুন্দর শরীরের কথা, ওর সেই লাজুক লাজুক ঠোঁট টিপে হাসা, ওর অভিমান। আমি তো ঝুমঝুমির কাছে চিরকাল হিরো হওয়ার চেষ্টা করেছি, কারণ আমার ধারণা ছিল ওর কাছে হিরো হতে পারলে খুব সহজে সমুদ্র তটের ঢেউকে দুটি নরম এবং উষ্ণ কবুতরের মতো পোষ মানাতে পারব, এবং ওর উজ্জ্বল শরীরটাকে। একদিন ঝুমঝুমির সঙ্গে আমি একটা রোমাঞ্চময় সন্ধ্যার পার্কে ভেসে বেড়াচ্ছিলাম। ঝুমঝুমি চোখেও ছিল মুগ্ধতা। আর সেই পার্কের একদিকে ফুটবল খেলতো ছেলেরা, তাই দুপাশে দুটো গোল পোস্ট ছিল। আমরা হাওয়ায় ভাসতে ভাসতে, কিংবা স্বপ্নে এবং আনন্দে, একটা গোলপোস্টের দিকে এগিয়ে গেলাম। আর তখনই ঝুমঝুমি হাসতে হাসতে গোলপোস্টের মাথার দিকের কাঠটা তর্জনী তুলে দেখিয়ে বলল, ওটা ছুঁতে পারো? আমি ওর কাছে হিরো হবার জন্য বললাম, পারি, এবং দ্রুত এগিয়ে গিয়ে হাত তুলে ওপরের কাঠটা ছুঁয়ে দেখালাম। বললাম, দেখো। অবশ্য তার জন্য আমাকে অনেকখানি গোড়ালে তুলে দাঁড়াতে হয়েছিল, কিন্তু সেটা ছুঁতে পেরেছিলাম বলে আমার বুকের মধ্যে তখন প্রচণ্ড আনন্দ আর প্রচণ্ড গর্ব। আমি যেন মুহূর্তের জন্য ওর কাছে হিরো হয়ে গিয়েছিলাম। আমি হাসছিলাম, ঝুমঝুমিও হাসছিল, কারণ ও অনেকবার চেষ্টা করেও ওটা ছুঁতে পারল না, যদিও ওকে এমনি দেখি বেশ দীর্ঘাঙ্গী মনে হয়। ঝুমঝুমি কৌতুকে হেসে উঠে বললে, ওপরের ওটা ছুঁতে পারাটা কি এমন বাহাদুরি?
ওপরে ওঠাটাই বড়। তারপর হঠাৎ কেমন গাঢ় গলায় বলেছিল, এই, তুমি ওপরে উঠতে পারবে তো? ঝুমঝুমে সেই কথাটা কেন জানি না আমার মনে পড়ে গেল। আর তখনই মনে হলো সামনের লোকটার জায়গায় আমাকে যেভাবেই হোক বসতে হবে, কারণ ওখানে পাখার হাওয়া আছে। ওখানে আরো আরাম করে হাত পা ছড়িয়ে বসা যায়। তাছাড়া আমার আশেপাশের সকলেই ওই সিটখানা দেখে ঈর্ষার চোখে তাকিয়ে আছে। আমি তাই একটু ঈর্ষা অর্জন করতে চাই। এদিকে ট্রেন তখন পরের স্টেশনে এসে থেমেছে। এটা তো লোকাল ট্রেন, তাই প্রত্যেক স্টেশনে দাঁড়াবার কথা না। ২-৪ জন লোক, নতুন লোক এই স্টেশন থেকে উঠল। ওপাশ থেকে কয়েকজন বুঝি নেমে গেল। আর যে সিটের দিকে আমি ঈর্ষান্বিত হয়ে তাকিয়েছিলাম, তার পাশের লোকটা হঠাৎ উঠে পড়ে হুড়মুড় করে নেমে গেল। সে বোধহয় জানতো না কিংবা সচেতন ছিল না যে তাকে নামতে হবে। আমি তাড়াতাড়ি করে উঠে গেলাম, কিন্তু সে শূন্য আসনে না বসে বেশ রাশভারী গলায় সে লোকটিকে বললাম, একটু সরে বসুন তো এদিকে, বলে পাশের খালি সিটটা তর্জনী তুলে দেখিয়ে দিলাম। ওই ভদ্রলোক যিনি পাখার হাওয়া খেতে খেতে এসেছেন, তিনি বোধহয় একটু অন্যমনস্ক ছিলেন, কিংবা মানুষটা নির্বিবাদী, তাই সরে গেলেন নিজের আসন ছেড়ে দিয়ে। আর আমি সেখানে বসে পড়লাম। আমি ভাবলাম এইবার আমি বেশ মেরুদণ্ড সোজা করে বসব। এখন আমি একটা ভালো সিট পেয়েছি, পাখার বাতাস। এবং হঠাৎ লক্ষ্য করলাম ওদিকের বেঞ্চে বেশ জড়সড় হয়ে একটি পরিবার কখন কোন স্টেশনে উঠে বসে আছে। এবং বৃদ্ধ খোঁচা খোঁচা দাড়ির মলিন পোশাকের বাপটি এবং অভাবের ছাপ ও দুশ্চিন্তা রেখা ফুটে উঠেছে যে মহিলার কপালে, তাদের মাঝখানে সংকুচিত অসহায় একটি স্নিগ্ধ মুখ আমার দিকে তাকিয়ে আছে নির্নিমেষ চোখে। ওদের বেঞ্চিতে ৪ জনের আসনে ৫.৫ জন কোনো রকমে বসে আছে ওই বিশ্রী গরমের মধ্যে। এবং সেই জন্যই হয়তো মেয়েটি কেমন লোভের চোখে কিংবা মুগ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার মেরুদণ্ড সোজা করে মুখের উপর আত্মবিশ্বাস টেনে এনে গর্বিত বোধ করলাম। আমি আঙ্গুলে টোকা দিয়ে আমার ঝকঝকে বুশ শার্টের এবং দুর্মূল্য ট্রাউজারে ধুলো কিংবা সিগারেটের ছাই ছাড়লাম। তারপর ট্রাউজারের পা দুখানা টান টান করে সামনের দিকে এগিয়ে দিলাম। সামনের লোকটার কোনো অসুবিধা হচ্ছে কিনা কিংবা কোনো অভব্যতা প্রকাশ করছে কিনা তা ভাবতে চাইলাম না। আমি ঘন ঘন মেয়েটির দিকে তাকাচ্ছিলাম, আর সেই জন্যে সে হয়তো অস্বস্তি বোধ করে অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। কিন্তু আমি ভাবলাম ও বোধহয় অন্য কারো দিকে আকৃষ্ট হয়েছে। তাই তার চোখের দৃষ্টি অনুসরণ করে মনে হলো একেবারে জানালার ধার ঘেঁষে বসা লোকটির দিকেও তাকিয়ে আছি। আর সঙ্গে সঙ্গে আমি ভাবলাম, আরে ওই সিটটাই তো সবচেয়ে ভালো। একেবারে জানালার ধার ঘেঁষে বসেছে বলেই কেমন ফুরফুরে হাওয়ায় লোকটা শ্যাম্পু করা চুল উঠছে, পতপত করছে তার গলার টাই। লোকটা দিব্যি মৌজো করে বসে আছে বাইরের দিকে তাকিয়ে। ও নিশ্চয় জানালা দিয়ে অনেক কিছু দেখতে পাচ্ছে, অনেক কিছু উপভোগ করছে। এবং এই ভাবসা গরমে দুরন্ত ঠান্ডা বাতাস। আমার মনে হলো ওইখানে বসতে পেলেই আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি আর কিচ্ছু চাই না, শুধু ওখানে পৌঁছাতে চাই, ওই জানালার ধারটিতে, আমাদের এই কামরার শ্রেষ্ঠ আসনটিতে। আমি তো সেই অনেক কাল আগে ছুটতে ছুটতে এসে ট্রেন ধরেছিলাম। তখন আমার কতই বা বয়স ছিল। ঝুমঝুমি অবশ্য একদিন আমার একটা পাকা চুল তুলে দেখিয়ে কৌতুকে হেসে উঠেছিল। আর এখন আমার মাথার অনেক চুলই সাদা। আমি প্রৌঢ় হয়ে গেছি, কিন্তু মেরুদণ্ড সোজা করে আমি এখন বসে আছি, কারণ আমার বুকের মধ্যে একটা গর্ব লুকোনো আছে। আমি যে একদিন সেই ভদ্রলোকের কাছে সামান্য একটা চিঠির জন্যে কপট বিনয়ে এবং তোষামোদের ঢঙে ঝুঁকে পড়েছিলাম, সে কথা এখন আর মনে পড়ে না।
আমি যে একদিন ভিড় ঠেলে কনুইয়ে ধাক্কা দিয়ে টিকিট ঘরের দিকে এগিয়ে গিয়েছিলাম এবং ট্রেনে উঠেও ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মেরুদণ্ডটা বেঁকে যাচ্ছিল, আমার এখন আর মনেই পড়ে না। আমরা মশাই কেউ হোমোস্যাপিয়ন নই। যতই খাড়া হয়ে দাঁড়ান, মাথা উঁচু করুন, সেই বিজ্ঞ লোকটি একদিন বলেছিলেন, ভিতরে ভিতরে আমরা তো প্রতি মুহূর্তে চতুষ্পদ হয়ে যাই, কখনো কখনো সরীসৃপ। মিথ্যে কথা। আমি তার কথা বিশ্বাস করি না। আমি ওই জানালার পাশের সিটটা পেলে দেখিয়ে দিতে পারি আমার স্পাইনাল কর্ড এখনো লাঠির মতো সোজা। তখন আর আমি কাউকে কনুইয়ের গোতা দেব না, ভারী জুতো দিয়ে কারো পা মারিয়ে দেব না, ভিড়ের মধ্যে নিজের জন্য একটু বেশি জায়গা করে নিতে চাইব না। ঝুমঝুমি, তুমি বলেছিলে ওপরের ওই গোলপোস্টটা ছুতে পারাই বড় নয়, ওপরে ওঠাটাই বড়। তোমাকে স্তোক ও প্রতিশ্রুতি দিয়ে আমি তোমার চুল, চোখ, তোমার ঠোঁট, কণ্ঠে তততলেই জানালার পর্দা টেনে উঁকি দেওয়া দুটি দুধের শিশুর মুখ, তোমার শুদ্ধ কান এবং অনাবৃত নাভিদেশের প্রশস্ত পূর্ণিমা এবং পালের নৌকার মতো স্বতঃস্ফূর্ত হেঁটে যাওয়ার সঙ্গী হতে চেয়েছিলাম। তুমি ভেবেছিলে আমার প্রতিশ্রুতি মিথ্যে, কিন্তু দেখো দেখো তুমি আজ কোথায়। জানালার পাশে সিটে বসা লোকটা উঠে দাঁড়িয়েছে, সুটকেসটা হাতে ঝুলিয়ে। ও হয়তো এবার নেমে যাবে, আর আমি কেমন কায়দা করে এগিয়ে এসছি, একখানা হাত পাশের লোকটির ঘাড়ের কাছে সুকৌশলে স্থাপন করে, যাতে সে ওই সিটে গিয়ে বসতে না পারে। আমি প্রায় অধৈর্য হয়ে উঠেছিলাম। যে ভদ্রলোক উঠে দাঁড়ালেন তার প্রতি আমার একটুও সৌজন্য দেখাবার সুযোগ কিংবা ইচ্ছে ছিল না। আমি দ্রুত এগিয়ে গিয়ে জানালার পাশটিতে বসে পড়লাম। সাফল্য এখন আমার হাতের মুঠোয়। ঝুমঝুমি, তুমি দেখে যাও আমি এখন কেমন মেরুদণ্ড সোজা করে বসে আছি। ভিতরে ভিতরে আমি যদি ছিন্ন ভিন্ন হয়ে গিয়ে থাকি, যদি বুকের মধ্যে চতুষ্পদ কিংবা সরীসৃপ, সে শুধু আমি নিজেই দেখতে পাবো। কিন্তু তুমি দেখে যাও আমি কত উপরে উঠেছি, কত উপরে। এবার আমি পৃথিবীর দিকে তাকাবে, কারণ এখন আর মাথা নিচু করে হাঁটি না। পরম নিশ্চিন্তিতে আমি জানালার বাইরে তাকালাম, কিন্তু সঙ্গে সঙ্গে আমি মুচড়ে পড়লাম এবং বিষণ্ণ। তাকিয়ে দেখলাম কোথাও কিছু দেখার নেই। চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার, এবং সেই অন্ধকারের মধ্যে আমি একা এবং শূন্য, কারণ এখন আর আমার সঙ্গী নেই। আমি এই জানালার পাশটিতে পৌঁছতে গিয়ে কামরার প্রত্যেকটি মানুষকে হারিয়ে ফেলেছি। এখন আর আমার জন্য কারো সহানুভূতি নেই, সমবেদনা নেই। আমার সমস্ত বুক হাঁ হাঁ করে উঠল, আমার কান্না পেল। মনে হলো একটু একটু করে এখানে পৌঁছতে গিয়ে আমি সবাইকে হারিয়ে ফেলেছি। সামনে সে বেঞ্চের সেই সুশ্রী মেয়েটিও একটু আগে কখন নেমে গেছে। ঝুমঝুমি, তুমি আজ কোথায়? আমার বুক নিংড়ে একটা অসীম শূন্যতার দীর্ঘশ্বাস বেরিয়ে এলে, কারণ আমি কখন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম, আর কখন কোন কোন স্টেশনে যেন ট্রেনটা থেমেছিল, আর সমস্ত লোক একে একে কখন যেন নেমে গেছে আমার জীবন থেকে। আমি একা একা। ঝাড়ুদারটা হেসে বললে, নেমে পড়ুন বাবু, এবার তো নামবেন। আমি চমকে তাকিয়ে দেখলাম ট্রেন পৌঁছে গেছে চতুর্দিকে কুয়াশা কুয়াশা আলো প্ল্যাটফর্মে, কেউ কোথাও নেই। আমি তাড়াতাড়ি নেমে পড়লাম। এদিক ওদিক তাকিয়ে দেখলাম কোথাও কোনো জনমানব নেই, নিঃশব্দ, নির্জন। আর তখনই প্ল্যাটফর্মে বড় ঘড়িটার দিকে চোখ গেল, আর আমার সেই গির্জাটার কথা মনে পড়ে গেল। আমি ধোঁয়াটে আলোর প্ল্যাটফর্মের উপর দিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎ আবিষ্কার করলাম আমি সোজা হয়ে হাঁটতে পারছি না,
সমস্ত শরীরটা যেন দুপায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে পারছে না। আমি কেমন সামনে ঝুঁকে পড়ে নুয়ে পড়া একটা ভারী মেরুদণ্ড বয়ে নিয়ে চলেছি, একা এবং সম্পূর্ণ একা। আমার মাথার মধ্যে তখনও সেই গির্জার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকা সে গ্রাম্য মেয়েটি যিশুর মূর্তিটার দিকে তাকিয়ে যে বলে উঠেছিল, কি সুন্দর, কি সুন্দর। আমি তখন শুধুই ঘড়িটার দিকে তাকিয়েছিলাম। এখন আমি সেই মেয়েটির অভাব বোধ করছি। ট্রেনের কামরা সে সুশ্রী মেয়েটির নয়, ঝুমঝুমির নয়। গির্জা সেই মেয়েটির জন্য আমার বুকের ভিতরটা কেঁদে উঠছে। আমি ধীরে ধীরে স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমি অন্ধকার আকাশের দিকে তাকালাম। আকাশের দিকে তাকিয়ে তন্ন তন্ন করে খুঁজলাম গির্জার চূড়াটা তর্জনী তুলে যেখানটা দেখাতে চেয়েছিল, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আর আমার কেমন নিঃসঙ্গ লাগলো। আমি নিঃশব্দ অন্ধকারের মধ্যে ডুকরে কেঁদে উঠলাম। আর আমার মাথাটা কিরকম যেন টলে গেল। আমার মনে হলো গির্জার চূড়াটা যেন আমি দেখতে পাচ্ছি, ওটাও নুয়ে পড়ে কেমন যেন টলছে। আর টলতে টলতে চতুর্দিকে ঘুরে ঘুরে প্রতিটি মানুষের দিকে তর্জনী দেখিয়ে বলছে, এবং তুমিও, এবং তুমিও, এবং তুমিও। নমস্কার। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন।